আচ্ছা, আমরা হচ্ছে এই যে কেমিস্ট্রি এর চ্যাপ্টার 2 টা শুরু করতেছি। কেমিস্ট্রি চ্যাপ্টার 2। এই চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের অবস্থা এবং হচ্ছে চাপ, মানে পদার্থের অবস্থা এবং চাপ হচ্ছে এই অধ্যায়ের নাম। দ্বিতীয় অধ্যায়, সরি, শুধু পদার্থের অবস্থা, চাপ কেন বলতেছি, পদার্থের অবস্থা হচ্ছে এই অধ্যায়ের নাম। তো এই অধ্যায়টা আমরা শুরু করব। আচ্ছা, ঠিক আছে। এখন ওকে, করতেছে না কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, হুম। আচ্ছা, আমরা তাহলে পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটা শুরু করতেছি। এটা হচ্ছে ক্লাস মানে এসএসসি এর চ্যাপ্টার 2। ওকে, ওকে। আচ্ছা, এখন আমরা আসলে এই চ্যাপ্টারে কি কি পড়ব, যদি আসলে সেটা একটু বলতে চাই, তো আমি জাস্ট যদি সিম্পলি একটু বলি, এখানেই জাস্ট আমি যদি শেষ করে দিতে চাই, মানে জাস্ট মেন মেন কথাগুলো। পদার্থের অবস্থা, এখন পদার্থের অবস্থা বলতে আমরা আসলে মূলত কয়টা অবস্থাকে বুঝে থাকি? মূলত হচ্ছে এখানে পদার্থের তিনটা অবস্থা থাকতে পারে। তিনটে অবস্থা আমরা সবাই জানি। একটা হচ্ছে তোমার কঠিন, তারপরে হচ্ছে তরল এবং হচ্ছে বায়বীয়। হাতের লেখা খারাপ, অবশ্যই আমার মুখে কি বলতেছে এটার দিকে খেয়াল রাখতে হবে। হাতের লেখা বোঝা যাবে না। আচ্ছা, তিনটা অবস্থা আছে, কঠিন, তরল এবং হচ্ছে বায়বীয়। এখন আমরা সবাই জানি যে কঠিন যে অবস্থা আছে, এই কঠিন অবস্থায় পদার্থের যে পদার্থের যে অণুগুলো আছে, হ্যাঁ, পদার্থের যে অণুগুলো আছে, অণুগুলো হচ্ছে এরকম করে এরকম করে এরকম করে সবচেয়ে কাছাকাছি কাছাকাছি অবস্থায় থাকে, অনেক বেশি কাছাকাছি অবস্থায় থাকে। এবং তরলের ক্ষেত্রে এই যে কণাগুলো, অণুগুলো বা হচ্ছে কণাগুলো মোটামুটি দূরত্ব, মানে মোটামুটি দূরে দূরে থাকে। এবং এই যে বায়বীয় অবস্থা যেটা আছে, বায়বীয় অবস্থার ক্ষেত্রে এই যেরকম অণুগুলো সবচেয়ে বেশি দূরে দূরে থাকে। এখন কথা হচ্ছে অণু কাকে বলে বা কণা কাকে বলে, এটা অবশ্যই আমরা জানি যে কোনো একটা পদার্থ। আচ্ছা, ঠিক আছে, এটা বলতেছি যে পদার্থ যেটা আছে, আমরা একটু শুরু থেকে শুরু করতেছি। পদার্থ যেটা আছে, হ্যাঁ, এই পদার্থ হচ্ছে আবার দুই রকমের হইতে পারে। পদার্থ হচ্ছে আবার দুই রকমের হইতে পারে। কি কি? প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে পদার্থ, পদার্থকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক পদার্থ, হ্যাঁ, মৌলিক পদার্থ, এবং আরেকটা হচ্ছে কি পদার্থ, এবং আরেকটি হচ্ছে যৌগিক পদার্থ, হ্যাঁ, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ এবং হচ্ছে যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ কি এবং হচ্ছে যৌগিক পদার্থ কি? তো আমরা এটা সবাই জানি যে পদার্থকে ভাঙলে, হচ্ছে নতুন আর কোনো, মানে জাস্ট এখানে একটা একটা মাত্র পদার্থ দিয়েই তৈরি হবে, মানে যে পদার্থকে ভাঙলে নতুন আর কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে হচ্ছে কি বলা হয়? মৌলিক পদার্থ বলা হয়। যেমন যদি এক্সাম্পল দিতে চাই, যেমন এর এক্সাম্পল হচ্ছে লোহা। হ্যাঁ, লোহা, লোহাকে যদি ভাঙা হয়, তাইলে হচ্ছে লোহা ছাড়া আর অন্য কোনো পদার্থই পাওয়া যাবে না। তার মানে লোহা হচ্ছে একটা মৌলিক পদার্থ। এবং যৌগিক পদার্থ হচ্ছে কি? ওকে, তো যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে একাধিক কি পাওয়া যাবে? একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, মানে খুঁজে পাওয়া যাবে। যেমন আমি যদি বলতে চাই, সিম্পল যদি একটা এক্সাম্পল দিতে চাই, যেমন ধরো আমাদের চারপাশে যা কিছু আছে তা সবই কিন্তু হচ্ছে যৌগিক পদার্থ, ম্যাক্সিমাম যৌগিক পদার্থ। কারণ সবগুলোই হচ্ছে একাধিক পদার্থ দিয়ে তৈরি, মানে একাধিক হচ্ছে মৌলিক পদার্থ দিয়ে তৈরি। একটা এক্সাম্পল দিতে চাই, যেমন যে খাতায় লিখতেছো, যেমন হচ্ছে যে খাতায় যে লিখতেছো, খাতা বলো, কলম বলো, এগুলো সবই তো পদার্থ, এবং এগুলো সবই হচ্ছে যৌগিক পদার্থ। এদেরকে ভাঙলে দেখা যাবে যে এদের ভিতরে কি আছে? একাধিক মৌলিক পদার্থ আছে। এবং আমরা সবাই জানি, কম বেশি সবাই আমরা জানি যে মৌলিক পদার্থ হচ্ছে কত রকমের হইতে পারে। মৌলিক পদার্থ হচ্ছে আবার কতটি হইতে পারে? মৌলিক পদার্থ হচ্ছে আবার তোমার হচ্ছে 118টি হইতে পারে। মানে মৌলিক পদার্থ হচ্ছে কতটি সম্ভব? 118টি সম্ভব।
এবং আমাদের এই পৃথিবীতে এই যে হাজার হাজার কোটি কোটি রকমের পদার্থ আছে আমাদের চারপাশে, যেদিকে তাকাই না কেন আমরা পদার্থ দেখতে পাবো। যেমন বই, খাতা, তারপর হচ্ছে টেবিল, চেয়ার, এগুলো সবই কিন্তু পদার্থ। মানে এরকম কোটি 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 পদার্থ হচ্ছে আমাদের পৃথিবীতে আছে। তো এই সমস্ত পদার্থগুলো আসলে কিন্তু শুধু এবং শুধুমাত্র এই ১১৮টা পদার্থ দিয়েই তৈরি হয়েছে। তার মানে এই পৃথিবীতে যত পদার্থ আছে সবগুলো হচ্ছে এই ১১৮টা পদার্থ দিয়ে তৈরি হয়, ১১৮টা মৌলিক দিয়ে তৈরি হয়। এখন যেখানে আমরা ছিলাম যে পদার্থ মানেই হচ্ছে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি হবে। মানে হচ্ছে যেমন ধর তোমাকে যদি এরকম ভাবে বলি, যেমন হচ্ছে কোন একটা বিল্ডিং, বিল্ডিং আসলে কি দিয়ে তৈরি হইতেছে? ছোট ছোট ইট দিয়ে তৈরি হইতেছে। ব্যাপারটা আসলে তাই। যে কোনো পদার্থ আসলে কি দিয়ে তৈরি হয়? ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি হয়। এবং এই কণা, এই যে মৌলিক পদার্থের যে কণাগুলো আছে, এদেরকে কি বলা হয়? এই মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা আছে, এই কণাকে বলা হয় পরমাণু। এই কণাকে কি বলা হয়? এই কণাকে বলা হয় পরমাণু। এবং যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা আছে একে বলা হয় অণু। একে কি বলা হয়? অণু বলা হয়। তার মানে আমরা এখান থেকে কয়টা জিনিস শিখলাম? যে পদার্থ হচ্ছে দুই রকমের, মৌলিক এবং যৌগিক। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু, এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে অণু। তো এখন আমরা যেখানে ছিলাম যে পদার্থের, আমি যদি এগুলো এখন আর এগুলো আমার দরকার নাই, এগুলো হচ্ছে আমার দরকার নাই, আমি এগুলো সবগুলো মুছে ফেলতেছি। এগুলো আমরা দেখলাম, এখানে এগুলো রেখে কোনো লাভ নাই আসলে। আচ্ছা, ঠিক আছে। তো তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে পদার্থের অবস্থা বলতে আসলে কি বুঝতেছি আমরা? যে পদার্থটা কোন অবস্থাতে আসলে আছে। তো আমরা তো বললাম এই যে পদার্থ তিনটা অবস্থায় থাকতে পারবে। একটা হচ্ছে কঠিন অবস্থায় থাকতে পারবে সে, তরল অবস্থায় থাকতে পারবে সে, এবং হচ্ছে বায়বীয় অবস্থায় সে থাকতে পারবে। তিনটা অবস্থাতেই আসলে থাকা পসিবল। এটা আমরা সিম্পলি বুঝতে পারি হচ্ছে কার এক্সাম্পল দিয়ে? আমরা যদি একদম সিম্পল ভাষায় পানি বা হচ্ছে যাই বলো, পানি বা জলের উদাহরণ দিয়েই, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি এটা বুঝতে পারি। কারণ পানির বা জলের তিনটা অবস্থাই হচ্ছে আমাদের চোখের সামনে থাকে। যেমন জলের তিনটা অবস্থা কি কি? প্রথমত হচ্ছে সে বরফ অবস্থায় থাকতে পারে, এবং যেটাকে আমরা বলি পানি, সেই পানি এই তরল অবস্থায় থাকতে পারে। এবং হচ্ছে সে কি অবস্থায় থাকতে পারে? বায়বীয়, মানে যেটাকে আমরা জলীয় বাষ্প বলে থাকি, যে বাষ্প অবস্থায় থাকতে পারে, জলীয় বাষ্প অবস্থায় থাকতে পারে। এটা হচ্ছে কথাবার্তা, যে পানি বা জল তিনটে অবস্থায় থাকে। বরফ হচ্ছে কঠিন, পানি হচ্ছে তরল, এবং বাষ্প হচ্ছে অবশ্যই জলীয় বাষ্প, বায়বীয় অবস্থা। এটাই হচ্ছে পদার্থের তিনটে অবস্থা। এবং আমি যেটা বললাম যে কঠিন পদার্থের ক্ষেত্রে এই যে একটু আগে আমরা কণা শিখে আসছি, মানে যে কোনো পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি হবে। যে কঠিন যে পদার্থগুলো আছে, এই কঠিন পদার্থের ক্ষেত্রে কি হবে? এই যে কণাগুলো আছে, কণাগুলো অনেক বেশি কাছাকাছি থাকবে। যেমন আমি যদি আবারও বলি, একই জিনিস বারবার বলতেছি, আবারও বলি, যদি ধরো এটা হচ্ছে একটা কণা, হ্যাঁ, এই যে এখানে ধরো দেখাচ্ছে না, ধরো যে এটা হচ্ছে একটা কণা, এটা এটা হচ্ছে একটা কণা। এরকম কণাগুলো কি হবে? এরকম কণাগুলো একদম অনেক বেশি কাছাকাছি অবস্থায় থাকবে। এটা খেয়াল করলেই বোঝা যায় যে কণাগুলো অবশ্যই কাছাকাছি অবস্থায় থাকে। আর তরল যে পদার্থ সেখানে একটু দূরে দূরে অবস্থায় থাকবে, ধরো এরকম একটু হালকা দূরে দূরে অবস্থায় থাকবে। আর বায়বীয় তো বললামই যে অনেক বেশি দূরে দূরে থাকবে, এই যে কণাগুলো হচ্ছে অনেক বেশি দূরে দূরে থাকবে। এটা হচ্ছে পদার্থের অবস্থা, তিনটে অবস্থা থাকতে পারে। ওকে, গেল এটা। আচ্ছা, ঠিক আছে। ওকে, এটা গেছে। এখন আমরা এখানে আমরা কি শিখবো? এখানে যদি আমি আবার একটু বলি, যে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে, সেটা আসলে এখানে কি বলা আছে? সেটা বলা আছে যে আমরা এই অধ্যায় যে পড়তেছি, এই অধ্যায় পড়ার পরে আমরা কি শিখবো? মেনলি আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব। আসলে কণার গতিতত্ত্ব আসলে কাকে বলে? আচ্ছা, ঠিক আছে। আমরা একটু আগেই দেখে আসলাম যে পদার্থের কয়টা অবস্থা থাকতে পারবে, কয়টা অবস্থা হইতে পারবে? পদার্থের হচ্ছে তিনটা অবস্থা হইতে পারবে। কি কি? কঠিন, তরল, এবং হচ্ছে বায়বীয়। এখন আমরা কিভাবে বুঝবো যে কোন পদার্থটা কঠিন, কোনটা তরল, এবং কোনটা বায়বীয়? এখন এটা হচ্ছে খুবই সিম্পল ভাবে আমরা দেখে বলতে পারি, মানে দেখেই তো বলা যায় যে আসলে এটা কি কঠিন অবস্থায় আছে, নাকি তরল অবস্থায় আছে, নাকি হচ্ছে বায়বীয় অবস্থায় আছে। কিন্তু ধরা যাক আমরা এই বস্তুটা দেখতেছি না বা দেখতে পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে একটা বোঝার সিস্টেম আছে, মানে এই পদার্থটা আসলে কোন অবস্থায় আছে, সেই সিস্টেম বা সেই যে তত্ত্ব বা সেই যে থিওরি আছে, এই থিওরিকে কি বলা হয়? কণার গতিতত্ত্ব বলা হয়। এটা খুবই সিম্পল। সেটা হচ্ছে যে এখানে দুই রকমের শক্তি আছে আসলে। এই যে কোনো পদার্থের ভিতরে কয় রকমের শক্তি থাকবে? দুই রকমের শক্তি থাকবে। একটা হচ্ছে তোমার আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। কি বললাম?
আন্ত আণবিক আকর্ষণ শক্তি একটা আছে, এই শক্তি তাদের ভিতরে থাকে, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে তোমার গতি শক্তি। একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং আরেকটা হচ্ছে গতি শক্তি। এই সরি 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 এই দুই রকমের শক্তি আসলে হতে পারে বা হয়, এই কণাগুলোর ভিতরে দুই রকমের শক্তি থাকে। এখন এটা আসলে বোঝাটা খুব বেশি কঠিন কাজ না, খুবই সিম্পল একটা কাজ। আমরা হচ্ছে কি, আমরা তো একটু আগে জেনে আসলাম যে কঠিন, যদি আমি বলি যদি কঠিন পদার্থের ক্ষেত্রে, কণাগুলো কিভাবে থাকবে, কণাগুলো একদম অনেক বেশি কাছাকাছি অবস্থায় থাকবে না, অনেক বেশি কাছাকাছি অবস্থায় থাকবে। এখন এই কণাগুলো হচ্ছে বা এই অণুগুলো হচ্ছে যত কাছাকাছি থাকবে তাদের ভিতরে আকর্ষণ তত বেশি আছে, মানে তাদের ভিতরে আকর্ষণ শক্তি তত কি আছে, বেশি আছে। এটা হচ্ছে কথা। তার মানে আমরা বলতে পারি এই যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, এটা হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে কি থাকবে, কঠিন পদার্থের ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি থাকবে। কি থাকবে, অনেক বেশি থাকবে। কিন্তু আমি যদি হচ্ছে গতিশক্তির কথা বলি, গতিশক্তি হচ্ছে কি হবে, গতিশক্তি হচ্ছে তোমার এই যে কঠিন বস্তুর ক্ষেত্রে বা কঠিন পদার্থের ক্ষেত্রে কি হবে, সবচেয়ে কম হবে। কারণ গতিশক্তি বলতে আমরা আসলে কি বুঝি, গতিশক্তি বলতে আমরা বুঝি তারা দৌড়দৌড়ি করবে, ছোটাছুটি করবে। এখন যেহেতু এখানে কণাগুলো অনেক বেশি কাছাকাছি অবস্থায় আছে, দেখো যে এই কণাগুলো হচ্ছে একদম কাছাকাছি অবস্থায় আছে, তো তারা যেহেতু এবং তাদের ভিতরে আকর্ষণ বেশি আছে, মানে ধরো এটা একটা কণা, আমি বড় করে দেখাইতেছি, ধরো এটা একটা কণা এবং এটা একটা কণা, তারা কি আছে, কাছাকাছি অবস্থায় আছে এবং তাদের ভিতরে একটা আকর্ষণ আছে। এখন যদি তাদের ভিতরে আকর্ষণ থাকে, তাইলে কি তারা আর ছড়াছড়ি করতে পারবে? অবশ্যই তারা আর ছড়াছড়ি করতে পারবে না, মানে তারা দৌড়াদৌড়ি করতে পারবে না, মানে তাদের ভিতরে কি থাকবে না, গতি থাকবে না। অর্থাৎ তাদের এখানে গতিশক্তিটা কি থাকবে, সবচেয়ে কম থাকবে। এই গতিশক্তি কি থাকবে, গতিশক্তি থাকবে হচ্ছে তোমার সবচেয়ে কম। তার মানে আমি কি বুঝতে পারলাম, যে আমি শুধুমাত্র গতিশক্তি কম নাকি বেশি এবং হচ্ছে তোমার এই যে উপরেরটা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি নাকি কম, সেটা দেখেই বলতে পারি যে হচ্ছে এই বস্তুটা কোন অবস্থাতে আছে। যদি আমি এরকম দেখি যে গতিশক্তি একদম সবচেয়ে কম আছে, মানে কণাগুলো হচ্ছে মোটেই নড়াচড়া করতেছে না, মানে গতি একদম সবচেয়ে কম আছে। এবং যদি দেখি এই আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি আছে, মানে তারা খুব বেশি আকর্ষণে একে অপরকে ধরে রাখছে কণাগুলো, তখন আমি বুঝতে পারবো যে এটা কোন অবস্থায় আছে, এটা অবশ্যই তোমার কঠিন অবস্থায় আছে। তো একই জিনিস যদি হচ্ছে আমরা তরল অবস্থা, মানে তরল অবস্থার কথা যদি বিবেচনা করতে চাই, যদি হচ্ছে আমরা কোন অবস্থার কথা বিবেচনা করতে চাই, আমি এখানে লিখতেছি, এই যে পাশে এখানে লিখতেছি, যদি হচ্ছে আমরা তরল অবস্থার কথা বিবেচনা করতে চাই, না তরলটা না দেখে আমরা তার চেয়ে বরং বায়বীয়টা দেখি, বায়বীয়টা দেখলে মনে হচ্ছে বেশি ভালো হবে। এরপরে বায়বীয়, আচ্ছা বায়বীয় অবস্থাটা যদি আমি দেখতে চাই, বায়বীয় ক্ষেত্রে এটা আমরা সবাই জানি যে বায়বীয়র ক্ষেত্রে কি হয় আসলে। বায়বীয়ের ক্ষেত্রে যে জিনিস যেটা হয় সেটা হচ্ছে, ধরো এখানে একটা কণা আছে, এখানে একটা কণা, আবার এই দূরে একটা কণা, আবার এই দূরে একটা কণা, আবার এই দূরে একটা কণা, মানে এরকম করে কণাগুলো হচ্ছে কি থাকবে, অনেক বেশি দূরে দূরে থাকবে। দেখো এই যে মাঝখানে হচ্ছে কি আছে, অনেক বেশি গ্যাপ আছে। এই যে আমি নাড়াচ্ছি, তীর চিহ্ন দিকে তাকাইতে হবে, তীর চিহ্নটা কোথায় কোথায় যাচ্ছে। তো এই যে হচ্ছে তারা অনেক বেশি দূরে 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 আছে, কোন ক্ষেত্রে, কোন অবস্থার ক্ষেত্রে, বায়বীয় অবস্থার ক্ষেত্রে, এটা আমরা সবাই জানি। এখন যদি কণাগুলো হচ্ছে অনেক বেশি দূরে দূরে থাকে, তাইলে কি তাদের ভিতরে আকর্ষণটা কি বেশি থাকবে নাকি কম থাকবে? আমরা সবাই জানি দূরে আছে মানে হচ্ছে কি আকর্ষণটা কম আছে। তার মানে এখানে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কি হবে, এই যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কি হবে, অনেক বেশি কম হবে, মানে অনেক কম হবে সোজা কথা। এবং যদি আমরা চিন্তা করি গতিশক্তির কথা, যেহেতু তারা হচ্ছে দূরে দূরে আছে এবং তাদের ভিতরে হচ্ছে তোমার গতিশক্তি আকর্ষণ শক্তিও নাই, মানে একে অপরের উপরে কোনো কি নাই, আকর্ষণও নাই। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যেহেতু আকর্ষণ নাই, তারা মুক্ত মানে ফ্রি, তার মানে হচ্ছে গতিশক্তি তাদের কি হবে, বেশি হবে, মানে তারা হচ্ছে ছোটাছুটি করবে। সিম্পল একটা কথা, এটা অবশ্যই আমরা বুঝতে পারছি যে গতিশক্তি এবং হচ্ছে কি আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কার বেশি থাকে এবং কার কম থাকে। এরপর যদি তরলের কথা বলি, তরল পদার্থের ক্ষেত্রে কি হবে, খুবই সিম্পল কথা। এখানে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি যেটা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কি হবে না, এই কঠিন অবস্থার মতো অত বেশিও হবে না, আর বায়বীয় অবস্থার মতো অত কমও হবে না, মানে হচ্ছে তারা একটা মাঝামাঝি অবস্থায় থাকবে। কি থাকবে, মাঝামাঝি অবস্থায় থাকবে। একই কথা হচ্ছে গতিশক্তির ক্ষেত্রেও, যে তারা হচ্ছে কঠিন পদার্থের মতো অনেক বেশি কমও থাকবে না গতিশক্তি, আবার বায়বীর মতো হচ্ছে অনেক বেশি বেশিও থাকবে না,
তারা হচ্ছে মোটামুটি মাঝামাঝি অবস্থায় থাকবে। কার ক্ষেত্রে? তরল পদার্থের ক্ষেত্রে। তার মানে সিম্পল একটা কথা, যেখানে শক্তি আছে দুই রকমের, একটা হচ্ছে তোমার আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং আরেকটা হচ্ছে তোমার গতিশক্তি। তো আমরা কোনো একটা পদার্থ কোন অবস্থায় আছে, মানে হচ্ছে সেটা কি কঠিনে আছে নাকি তরলে আছে নাকি বায়বীয়তে আছে, সেটা আমরা সিম্পলি কার মাধ্যমে বলতে পারি? ওটার আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং গতিশক্তিটা কেমন আছে তার উপর ভিত্তি করে বলতে পারি। এবং এই যে তত্ত্ব, এই তত্ত্বটাকে কি বলা হয়? কণার গতিতত্ত্ব বলা হয়। তো এটাই হচ্ছে কথা, যে কণার গতিতত্ত্ব কাকে বলে। আচ্ছা, গেল এটা। এরপরে আমাদের আরো দুইটা জিনিস শিখতে হবে পরের যে স্টেপ এখানে আছে, সেটা হচ্ছে যে ব্যাপন কাকে বলে এবং হচ্ছে নিঃসরণ কাকে বলে। ব্যাপন কি এবং হচ্ছে নিঃসরণ কি, এটা আমরা আসলে আগে থেকেই জানি যে ব্যাপন এবং নিঃসরণ কি। আমরা সবাই জানি যে আমরা যখন কোনো পারফিউম, যেটাকে আমরা সেন্ট বা পারফিউম যাই বলো না কেন, যদি হচ্ছে আমরা কোনো পারফিউম ইউজ করি, দেখা যায় কি যে আমি হচ্ছে আমার গায়ে দিলাম পারফিউম, কিন্তু ওই রুমের প্রত্যেকটা জায়গাতে হচ্ছে কি হইতেছে, পারফিউমটা ছড়াই পড়তেছে, মানে পারফিউমটা ছড়িয়ে পড়তেছে, মানে ছড়িয়ে যাচ্ছে এই রুমের প্রত্যেকটা জায়গায়, ওই রুমের প্রত্যেকটা জায়গায়। তো এখানে সিম্পল একটা জিনিস হবে, সেটা হচ্ছে এখানে দুইটা জিনিস মনে রাখা লাগবে। একটা হচ্ছে বেশি ঘনত্ব, হ্যাঁ, কি বললাম, একটা সেকেন্ড, হ্যাঁ, এটা বলতেছি যে বেশি ঘনত্ব। বেশি ঘনত্ব মানে কি? খুবই সহজ কথা, বেশি ঘনত্ব মানে হচ্ছে যে জায়গায় জিনিসটা বেশি বেশি আছে। যেমন আমি যখন পারফিউম দিছি আমার গায়ে, তার মানে আমার গায়ে হচ্ছে পারফিউম বেশি আছে, মানে ওখানেই তো আমি দিছি, তার মানে আমার গায়ে হচ্ছে পারফিউমের ঘনত্বটা বেশি। তো বেশি ঘনত্ব থেকে কোন দিকে যাবে? কম ঘনত্বের দিকে যাবে। বেশি ঘনত্ব থেকে কোন দিকে যাবে? কম ঘনত্বের দিকে যাবে। কি যাবে? যে কোনো কিছু যাইতে পারে, এটা যে কোনো কিছু হইতে পারে, যেমন ধরো কোনো পারফিউমের গন্ধ, তারপর হচ্ছে পাকা কাঁঠালের গন্ধ, এক্সেট্রা, এরকম যে কোনো কিছু যাইতে পারে, যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। এবং সেটা কিভাবে যাবে, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, যে কিভাবে যাবে। সে হচ্ছে নিজের ইচ্ছাতে যাবে। নিজের ইচ্ছাতে মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে সে যাবে। কিভাবে যাবে? স্বতঃস্ফূর্ত ভাবে। এটার কথা মানে কি, যে আমি তাকে কোনো ফোর্স করতেছি না, আমি বলতেছি না হেই পারফিউম তুমি যাও ওই পাশে যাও ওই পাশে যাও, না, এরকম কোনো ব্যাপার না। সে হচ্ছে নিজের ইচ্ছাতে বা নিজে নিজে যাবে, মানে স্বতঃস্ফূর্ত ভাবে যাবে। কোন দিকে যাবে? বেশি ঘনত্ব থেকে, মানে যেদিকে বেশি আছে সেই দিক থেকে, যেদিকে পারফিউম কম আছে সেই দিকে। যেমন তুমি পারফিউম দিছো, মানে তোমার কাছে পারফিউমটি বেশি আছে, ঘনত্বটা বেশি আছে, তো এই গন্ধটা আমার কাছে চলে আসতেছে, কারণ আমার কাছে ঘনত্বটা পারফিউমের কম আছে। এটাই, যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে আসবে কিভাবে? স্বতঃস্ফূর্ত ভাবে। এবং এই যে চলে যাওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে কি বলা হয়? এই প্রক্রিয়াটি হচ্ছে তোমার ব্যাপন প্রক্রিয়া বলা হয়। তো আশা করি আমরা ব্যাপন প্রক্রিয়াটা বুঝতে পারছি। তাহলে এখন নিঃসরণ কি? নিঃসরণ জিনিসটা আমাকে বুঝতে হবে। নিঃসরণ আমরা সবাই খেয়াল করেছি, যখন হচ্ছে আমরা পারফিউম ইউজ করি, হ্যাঁ, পারফিউম যখন আমরা ইউজ করি, তখন হচ্ছে আমরা একটা বাটন প্রেস করি, উপরে উপরে একটা বাটন প্রেস করি। বাটন প্রেস করলে হচ্ছে শব্দ করে হচ্ছে যে পারফিউমগুলো বাইরে বের হয়ে আসে। পারফিউমগুলো কি হয়? বাইরে বের হয়ে আসে। এখান থেকে তোমার যা দুইটা জিনিস মনে রাখতে হবে। প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সরু ছিদ্র। কি বললাম? সরু ছিদ্র। এবং আরেকটা হচ্ছে তোমার উচ্চ চাপ থেকে। আমি আবারও বলতেছি, উচ্চ উচ্চ চাপ থেকে কোন দিকে? উচ্চ চাপ থেকে হচ্ছে তোমার নিম্ন চাপের দিকে এটা আসবে। উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে এটা আসবে। তো এখানে তোমাকে কিছু মনে রাখা লাগবে না, যাই দুইটা পয়েন্ট মনে রাখতে হবে নিঃসরণের ক্ষেত্রে। একটা হচ্ছে সরু ছিদ্র থাকতে হবে সেখানে একটা, এবং দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এটা কোন দিক থেকে কোন দিকে আসবে? উচ্চ চাপ থেকে অবশ্যই নিম্ন চাপের দিকে আসবে। এখন এটার একটা যদি ব্যাখ্যা দিতে চাই, তো আমরা অবশ্যই খেয়াল করে দেখবো, আমরা আমাদের অবশ্যই পারফিউম আমরা দেখছি, ধরে দেখছি বা দিয়ে দেখছি, এটা আমরা দেখছি। তো যখন হচ্ছে আমরা পারফিউম হাতে নেই, তখন হচ্ছে যখন হচ্ছে আমরা নাড়া দিয়ে দেখি, নাড়া দিলে মনে হয় ওটা আসলে গ্যাসের মতো করে নাই, আসলে ওই যে ভিতরে টিনের যে কৌটো আছে, টিনের কৌটোর ভিতরে সেটা আসলে গ্যাসের মতো করে নাই, বরং সেটা তরলের মতো মনে হয়। মনে হয় যেন ভিতরে কতগুলো জল আছে, মানে পানি আছে, মানে তরল আছে, তরল অবস্থায় আছে। এটা কেন মনে হয় আসলে? এটা মনে হওয়ার কারণ হচ্ছে ওই যে টিনের কৌটোর ভিতরে ওই গ্যাসটাকে হচ্ছে কি করা হয়, অনেক বেশি চাপ দেওয়া হয়। যেমন ধরো আমরা সবাই জানি গ্যাসের ক্ষেত্রে কি হবে, এরকম কণাগুলো কি হবে, আমি এই যে দেখাচ্ছি, কণাগুলো এরকম দূরে দূরে অবস্থায় থাকে, কণাগুলো কি হয়, দূরে দূরে থাকে। এখন যদি হচ্ছে আমি এই কণাগুলোকে অনেক বেশি চাপ প্রদান করি, অনেক বেশি যদি চাপ প্রদান করি চারপাশ থেকে, চাপ প্রদান করলে কি হবে,
কণাগুলো কি কাছাকাছি চলে আসবে এরকম করে? অবশ্যই কণাগুলো হচ্ছে কাছাকাছি চলে আসবে। এবং আমরা সবাই জানি কণা যখন এরকম একটু কাছাকাছি থাকে তখন সেটা গ্যাস না হয়ে কি হয়ে যায়? তখন সেটা হচ্ছে তোমার তরল হয়ে যায়। তার মানে ওই যে হচ্ছে টিনের কৌটার ভিতরে তাকে আমার তরলের মতো কেন মনে হয়? কারণ সে হচ্ছে অনেক বেশি চাপে আছে। তার মানে টিনের কৌটার ভিতরে হচ্ছে উচ্চচাপ এবং আমরা সিম্পল যে বাইরে মানে বাতাসে হচ্ছে নিম্নচাপ। তো এই যে পারফিউমটা কোন দিক থেকে কোন দিকে আসে? অবশ্যই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসে। এবং কিভাবে আসে? কোন মাধ্যমে আসে? একটা সরু ছিদ্র দিয়ে আসে। তো এটাকে কি বলা হয়? ব্যাপন এবং নিঃসরণ। সরি, এটা কি তোমার কি বলা হয়? নিঃসরণ বলা হয়। এরপরে আসি পদার্থের ভৌত অবস্থা এবং হচ্ছে তাপের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো অবশ্যই। এখানে আমরা আগেই তো বললাম, আমরা আগেই কি বলে আসলাম? পদার্থের ভৌত অবস্থা কয়টা আছে? এই যে পদার্থের ভৌত অবস্থা আছে কয়টা? অবশ্যই তিনটে আছে ভৌত অবস্থা। তিন রকমের ভৌত অবস্থা আছে: কঠিন, তরল, বায়বীয়। এবং অবশ্যই তাদের ভিতরে তাপের সম্পর্ক আছে। আমরা সবাই খেয়াল করে দেখছি, যখন হচ্ছে কোনো একটা বরফকে তাপ দেওয়া হয় তখন সে কি হয়ে যায়? জল বা পানি হয়ে যায়। আবার যখন ওই জলকে বা পানিকে তাপ দেওয়া হয় তখন সে কি হয়ে যায়? বায়বীয় হয়ে যায়, মানে গ্যাসীয় হয়ে যায়। তার মানে আমি কি দেখলাম? যে তাপের সাথে তাপ বাড়াচ্ছি নাকি কমাচ্ছি, সেই তাপের সাথে কার সম্পর্ক আছে? পদার্থের ভৌত অবস্থার সম্পর্ক আছে, যেটা আসলে কোন অবস্থায় থাকবে। এর একটা কারণ যদি আমি তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে আমরা সবাই জানি এই যে তাপের কথা এখানে চলে আসছে। তাপ হচ্ছে কি? তাপ হচ্ছে তোমার অন টাইপ অফ শক্তি। আমরা জানি না, একে আমরা তাপ শক্তি বলে থাকি। তো তাপ হচ্ছে কোনো একটা শক্তি। তো যখন হচ্ছে কোনো একটা বস্তু কঠিন অবস্থায় থাকবে, ধরো আমি বরফের কথা বলতেছি, বরফের ক্ষেত্রে কি হবে? বরফের ক্ষেত্রে এরকম কণাগুলো একদম কাছাকাছি কাছাকাছি থাকবে, এরকম কাছাকাছি থাকবে, যেহেতু সে কঠিন পদার্থ এরকম কাছাকাছি থাকবে। এখন যখন আমি তাকে কি করব? তাপ প্রদান করব। যখন আমি তাকে কি করব? তাপ প্রদান করব, মানে শক্তি দিব। শক্তি দিলে কি হবে? আমরা জানি যখন হচ্ছে কাউকে আমরা শক্তি দেই তখন সে কি করতে শুরু করে? লাফাতে শুরু করে, মানে ছড়াছড়ি করতে শুরু করে। তখন কি করবে? ওই তাপ যে শক্তিটা আছে, এই তাপ শক্তি কি করবে? এই যে কণাগুলোকে কি করবে? এই শক্তিটা হচ্ছে দূরে দূরে নিয়ে যাবে, মানে সে কি হয়ে যাবে? তখন সে হচ্ছে তরল হয়ে যাবে। একই কথা, আরো তাপ দিলে এটা আরো দূরে দূরে চলে যায়, মানে সে হচ্ছে কি হয়ে যায়? মানে সে হচ্ছে তোমার গ্যাসীয় হয়ে যায়। কি হয়ে যায়? গ্যাসীয় হয়ে যায়। এটাই আসলে তাপ দেওয়ার কারণে এই যে অবস্থার পরিবর্তন কেন হয় সেটার ব্যাখ্যা। তো এই তো আমরা দেখলাম যে তাপের পদার্থের ভৌত অবস্থার সাথে কার সম্পর্ক? তাপের যে সম্পর্ক সেটা আমরা একটু আগে দেখলাম। আচ্ছা, গেল এটা। এরপরে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপন হার বৃদ্ধি। আচ্ছা, এখন একটা কনসেপ্ট আমাকে পড়তে হবে, সেটা হচ্ছে ব্যাপন হার কাকে বলে। হ্যাঁ, ব্যাপন হার আসলে কাকে বলে, ব্যাপন হার বলতে আমরা আসলে কি বুঝি? খুবই সহজ একটা কনসেপ্ট। আমরা হার বলতে কি বুঝি সেটা একটু আমরা যদি বলি, যে হার বলতে আসলে আমরা কি বুঝি? হার বলতে মূলত আমরা একটা সময়ের সাথে কোনো কিছু ঘটাকে বুঝি। কি বললাম? সময়ের সাথে কোনো কিছু ঘটাকে বুঝি। আমি জাস্ট এক্সাম্পল দিতেছি। ধরো যে দুইটা গ্যাস আছে, একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং আরেকটা হচ্ছে তোমার অক্সিজেন গ্যাস। একটা হচ্ছে হাইড্রোজেন এবং আরেকটা হচ্ছে অক্সিজেন গ্যাস। এখন আমি তোমাকে বলতেছি, এই যে হাইড্রোজেন গ্যাস যেটা আছে তার জন্য আমি সময় দিলাম 10 সেকেন্ড। কত সেকেন্ড সময় দিলাম আমি? 10 সেকেন্ড সময় দিলাম। এবং অক্সিজেনের জন্য আমি সময় দিলাম কত সেকেন্ড? অক্সিজেনের জন্য আমি সময় দিলাম হচ্ছে 10 সেকেন্ড। মানে দুইজনেরই জন্য আমি 10 সেকেন্ড করে সময় বরাদ্দ করলাম। ওর জন্য 10 সেকেন্ড সময়, ওর জন্য হচ্ছে কত সেকেন্ড সময়? 10 সেকেন্ডই সময়। এখন ধরে নাও যে হচ্ছে 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ড সময় কি করতে দিছি? তাকে ছড়াই পড়তে দিছি। এই হাইড্রোজেন গ্যাসটা 10 সেকেন্ড সময়, ধরো যে এই যে এতখানি পরিমাণ, ধরো এরকম একটা বড় এরকম এতখানি পরিমাণ কি করতে পারছে? এতখানি পরিমাণ জায়গা জুড়ে হচ্ছে কি করতে পারছে? ছড়িয়ে পড়তে পারছে। অন্যদিকে এই অক্সিজেন গ্যাস এই একই সময় মানে 10 সেকেন্ড সময় শুধুমাত্র এতটুকু জায়গা জুড়ে কি করতে পারছে? ছড়িয়ে পড়তে পারছে। এখন তুমি আমারে বলো যে এখানে কার ব্যবহারটা বেশি হবে? কার কে ছড়াই তাড়াতাড়ি পড়ছে? দেখো, তাদের কিন্তু সময় একই ছিল। হাইড্রোজেন গ্যাসের জন্য 10 সেকেন্ড সময় এবং অক্সিজেন গ্যাসের জন্য কতটুকু সময়? 10 সেকেন্ডই সময়। কিন্তু ব্যাপার হচ্ছে হাইড্রোজেন গ্যাস এই একই সময় হওয়া সত্ত্বেও বেশি সময় বেশি দূরে ছড়াই পড়তে পারছে এবং অক্সিজেন গ্যাস একই সময় 10 সেকেন্ড সময় কম জায়গা জুড়ে ছড়াই পড়তে পারছে। তো আমি বলতেই পারি যে দ্রুত ছড়াই পড়তেছে কে? দ্রুত ছড়াই পড়তেছে হচ্ছে হাইড্রোজেন গ্যাসটা দ্রুত ছড়াইয়া পড়তেছে, মানে সে হচ্ছে ফাস্ট, মানে সে দ্রুত ছড়াই পড়তেছে। অর্থাৎ আর আমরা তো এটা একটু আগে তো তাই বললাম, ব্যাপন আসলে কি?
ব্যাপন আসলে ছড়িয়ে পড়ে, ব্যাপন আসলে কি ছড়িয়ে পড়া। তো এই যে ব্যাপন হার বলতে আমি আসলে কি বুঝি তাইলে? ব্যাপন হার বলতে আমরা জাস্ট এটুকুই বুঝি, সেটা হচ্ছে কত দ্রুত, আমি এখানে লিখে দিচ্ছি যে কত দ্রুত হচ্ছে কি করতে পারে, কত দ্রুত তোমার হচ্ছে ছড়িয়ে পড়তে পারে, কত দ্রুত হচ্ছে ছড়িয়ে পড়তে পারে, এটাকে কি বলা হয়, ব্যাপন হার বলা হয়। এটাই হচ্ছে কথা। তাহলে এখন কথা হচ্ছে এই যে ব্যাপন হারটা আছে না, এখানে বলতেছে এই যে ব্যাপন হার যেটা আছে সেটা তাপমাত্রা বৃদ্ধিতে বাড়ে। মানে আমি যদি তাপমাত্রাটা বৃদ্ধি করি, হ্যাঁ, তাপমাত্রা মানে তো বোঝোই, তাপমাত্রা মানে তাপ বা তাপমাত্রা, এই তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি তাইলে হচ্ছে ব্যাপন হারটা বাড়বে। ব্যাপন হারটা বাড়বে মানে হচ্ছে কি দ্রুত ছড়াই পড়তে পারবে। এটা তো আমি একটু আগেই বললাম যে তাপমাত্রা মানে হচ্ছে কি আমি এখানে তাপ দিব, তাপমাত্রা বাড়াবো মানে কি আমি এখানে তাপ দিব। আর তাপ হচ্ছে অন টাইপ অফ কি, তাপ হচ্ছে অন টাইপ অফ শক্তি। এখন আমি যদি তাকে শক্তি দেই তাহলে সে কি করতে শুরু করবে, এরকম করে লাফালাফি লাফালাফি শুরু করবে। আর লাফালাফি শুরু করবে মানে হচ্ছে কি তার গতি শক্তি বেড়ে যাবে। তার কি বেড়ে যাবে, গতি শক্তি বেড়ে যাবে। কার কারণে, তাপ শক্তির কারণে। আর গতি শক্তি বেড়ে গেলে সে কি হবে, খুব দ্রুত ছড়াই পড়বে। তো এই জন্য তাপমাত্রা বৃদ্ধির কারণে কি হয়ে যায়, ব্যাপন হারটা বেড়ে যায়। এটা হচ্ছে এটার কনসেপ্ট গেল এটা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কঠিন পদার্থের গলন। এটা হচ্ছে একটা কথা, গলন একটা জিনিস, ঊর্ধ্বপতন একটা জিনিস, আবার স্ফুটন হচ্ছে আরেকটা জিনিস। খুবই সিম্পল একটা কথা। দেখো এখানে আমি যে তিনটা জিনিসের উপরে মার্ক করলাম, একটা হচ্ছে তোমার গলন, আর একটা হচ্ছে তোমার ঊর্ধ্বপতন, এবং আরেকটা হচ্ছে তোমার স্ফুটন। এই তিনটাই কিন্তু কি, এটা একটু বোঝা লাগবে, এই তিনটাই হচ্ছে কিন্তু তোমার কি প্রক্রিয়া। কি বললাম, এই তিনটাই হচ্ছে তোমার প্রক্রিয়া প্রক্রিয়া প্রক্রিয়া। তার মানে এই গলন হচ্ছে একটা প্রক্রিয়া, ঊর্ধ্বপতন হচ্ছে একটা প্রক্রিয়া, এবং স্ফুটন হচ্ছে একটা প্রক্রিয়া। এখন তাহলে গলন প্রক্রিয়া মানে হচ্ছে কি, গলন প্রক্রিয়া আসলে কিছুই না। ধরো কোন একটা পদার্থ কোন অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে। কি বললাম, কঠিন অবস্থায় আছে। সেই কঠিন অবস্থা থেকে আমি তাকে তাপ দিব, ধরো তাপ দেওয়ার পরে সে কি হয়ে গেল, তরল হয়ে গেল। তো এটাকে কি বলা হয়, গলন বলা হয়। তার মানে আমি কি বুঝলাম, গলন হচ্ছে একটা প্রক্রিয়া। কেমন প্রক্রিয়া, কোন একটা বস্তুর কঠিন থেকে তরল হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, গলন বলা হয়। তার মানে গলন প্রক্রিয়া মানে কি বুঝতে পারছি। এরপরে আসি ঊর্ধ্বপতনে। এই যে ঊর্ধ্বপতন প্রক্রিয়া, এটাও কিন্তু একটা অন টাইপ অফ প্রক্রিয়া। এখানে কি হবে, এখানে ওই একই জিনিস হবে অলমোস্ট। সেটা হচ্ছে কোন একটা কঠিন পদার্থ, কঠিন পদার্থই হবে এটা, কিন্তু কঠিন পদার্থ এইবার আর আগের মতো কি হবে না, তরল হবে না। এইবার আর সে কি করবে না, তরল হবে না। সে হচ্ছে সরাসরি কি হয়ে যাবে, সে হচ্ছে সরাসরি কঠিন থেকে বায়বীয় হয়ে যাবে বা বাষ্প হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? মানে তাকে আমি তাপ দিলাম, সে কঠিন থেকে লাফ মেরে কি হয়ে গেছে, বাষ্প হয়ে গেছে বা বায়বীয় অবস্থায় চলে গেছে। এটা কিন্তু সচরাচর হয় না। খুবই বিশেষ কিছু পদার্থ আছে, খুবই বিশেষ কিছু পদার্থ আছে যাদের ভিতরে এই ধর্মটা আছে। মানে ধর্ম বলতে প্রক্রিয়া তারা করে, সেটা হচ্ছে কোন প্রক্রিয়া, ঊর্ধ্বপতন প্রক্রিয়া। আমি আবারও বলতেছি, এখানে কি হবে, কঠিন থেকে লাফ মেরে সরাসরি বাষ্প হয়ে যাবে। তার মানে আমি গলন প্রক্রিয়া বুঝতে পারছি, ঊর্ধ্বপতন প্রক্রিয়া বুঝতে পারছি। এরপরে আরেকটা আছে কি প্রক্রিয়া, সেটাকে বলা হয় স্ফুটন প্রক্রিয়া। স্ফুটন প্রক্রিয়া কি, এটা খুবই সহজ। এখানে যেটা হবে, এটাও তো একটা প্রক্রিয়া। কেমন প্রক্রিয়া, তরল থেকে বায়বীয় বা বাষ্প হওয়ার প্রক্রিয়া। জলীয় বাষ্প হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি, তরল থেকে বাষ্প প্রক্রিয়াকে আমরা কি বলতেছি, স্ফুটন প্রক্রিয়া বলতেছি। এটাই ছিল তিনটা প্রক্রিয়া। তো গেল ওটা। এরপরে আচ্ছা, এরপরে হচ্ছে এখানে কিছু প্রক্রিয়ার কথা, পরীক্ষার কথা বলছে, এগুলো জাস্ট একটু দেখাই দিব না। এরপর হচ্ছে এটা কত বেশি, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না, এগুলো ছিল না। তো এই চ্যাপ্টার মূলত এই সমস্ত কথাবার্তাগুলোই আছে। তো আমরা যদি সামনে একটু দেখতে চাই, দেখবা যে এই সমস্ত কথাবার্তাগুলো এখানে থাকবে আসলে। তো একটা সেকেন্ড। হ্যাঁ, এই যে পদার্থ এবং পদার্থের অবস্থান, যেটা একটু আগে বললাম, কঠিন পদার্থ। এখন একটা কথা বলি, এই যে কঠিন পদার্থ, মনে করো যে বরফের কথা আমি বলতেছি, হ্যাঁ, কঠিন পদার্থ মানে হচ্ছে আমি কার কথা বলতেছি, ধরো যে আমি বরফের কথাই বলতেছি, ধরে নাও বরফের কথা বলতেছি। এখন বরফের ক্ষেত্রে আসলে কি হয়, বরফের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে তুমি যদি দেখো ওর অবশ্যই একটা ভর থাকবে। এটা মনে রাখো যে যে কোনো বস্তুরই বা যে কোনো পদার্থর ভর কিন্তু তোমার নির্দিষ্টই থাকে, এটা একদম নির্দিষ্ট থাকে। এখন বরফের আকার, আকার মানে বুঝো, আকার মানে ধরো যে বরফের কিউব। কিউব মানে আমরা বুঝি না, এই যে আমরা আমাদের যে ফ্রিজে রাখি না, এরকম একটা চার কোণের কোনো একটা কিউব তৈরি হয়। এটা কিন্তু বরফটা কিন্তু এই নির্দিষ্ট আকারই থাকবে, আকার কিন্তু কি হবে না, চেঞ্জ হবে না।
আর আয়তন। আয়তন মানে হচ্ছে কি, সে কতটুকু জায়গা দখল করতেছে। তো কোনো একটা বরফ কিন্তু নির্দিষ্ট পরিমাণ জায়গায় দখল করে, তার মানে কোনো একটা কঠিন পদার্থের কি থাকবে, অবশ্যই নির্দিষ্ট ভর। এই নির্দিষ্ট ভর কিন্তু সবার আছে, কঠিন পদার্থেরও নির্দিষ্ট ভর আছে, তরলেরও নির্দিষ্ট ভর আছে, আর গ্যাসীয়রও নির্দিষ্ট ভর আছে, আর আকার আছে, এবং নির্দিষ্ট আয়তন আছে। এই তিনটেই হচ্ছে কঠিন পদার্থের আছে। এরপর আসি তরল পদার্থের ক্ষেত্রে। তরল পদার্থের ক্ষেত্রে কি বলতেছে, তরল পদার্থের ক্ষেত্রে যেটা থাকে না সেটা হচ্ছে, তুমি চিন্তা করো, তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট কোনো কি থাকে না, নির্দিষ্ট কোনো আকার কিন্তু তার নাই। তার কিন্তু নির্দিষ্ট কি নাই, তার কিন্তু হচ্ছে তোমার নির্দিষ্ট আকার নাই। কেন আকার নাই, তুমি চিন্তা করো, তরল, তরল মানে আমি জলের কথা চিন্তা করলাম। এখন তুমি হচ্ছে যে পাত্রে রাখবা, তুমি যদি গ্লাসে রাখো জলটাকে, জলটা কি করবে, গ্লাসের আকার ধারণ করবে। আবার তুমি যদি হচ্ছে বোতলে রাখো, তাহলে বোতলের আকার ধারণ করবে। তার মানে ওর নির্দিষ্ট কোনো আকার নাই। তাহলে বাকি ছিল কোন দুইটা, ভর এবং আয়তন, ওই দুইটা কিন্তু তার আছে, যে আয়তনটাও নির্দিষ্ট আছে এবং ভরটাও তোমার কি আছে, নির্দিষ্ট আছে। ধরো তুমি 1 লিটার আয়তনের জলের কথা চিন্তা করতেছো, কত লিটার আয়তন, 1 লিটার আয়তন। তো এখন 1 লিটার আয়তনকে তুমি যখন বোতলে রাখবা, সেখানেও 1 লিটার হবে। আবার যখন তুমি গ্লাসে ঢালবো, তখন সেখানেও কি হবে, 1 লিটারই হবে। তার মানে এখানে আয়তনটা তোমার কি আছে, নির্দিষ্ট আছে। শুধুমাত্র আকারটা তোমার কি হবে না, আকারটা তোমার হচ্ছে নির্দিষ্ট থাকবে না। আচ্ছা, এরপর আসি গ্যাসীয় বায়বীয় পদার্থের ক্ষেত্রে। এখানে কি নাই, প্রথম কথা, এখানে অবশ্যই কোনো আকার নাই, ও নির্দিষ্ট কোনো কি নাই, নির্দিষ্ট কোনো আকার নাই। কারণ ওই যে বললাম, যে পাত্রে রাখবো আমি সেই পাত্রের আকার সে ধারণ করবে। এবং আরো একটা কথা হচ্ছে, ও নির্দিষ্ট কোনো আয়তনও নাই, নির্দিষ্ট কোনো কি নাই, আয়তন নাই। আয়তন মানে কি আমরা বুঝি, আয়তন আসলে কি, আয়তন মানে হচ্ছে যে সে কতটুকু জায়গা আসলে কি করে, সে কতটুকু জায়গা আসলে দখল করে, সে কতটুকু জায়গা আসলে কি করে, দখল করে, সেটাকেই তো আমরা কি বলে থাকি, আয়তন বলে থাকি। এখন তুমি চিন্তা করো, আমাদের সবার বাসায় কি আছে, আমাদের সবার বাসায় গ্যাসের সিলিন্ডার আছে, গ্যাসের সিলিন্ডার আছে। এখন গ্যাসের সিলিন্ডারের ভিতরে গ্যাস যে আছে, গ্যাস হচ্ছে কতটুকু আয়তন ধারণ করছে, অবশ্যই যে গ্যাসের যে সিলিন্ডার তার আয়তন ধারণ করছে, মানে যে পাত্রটা যতটুকু, ততটুকু জায়গা সে কি করতে পারছে, দখল করতে পারছে। কিন্তু কোনো একটা কারণে যদি হচ্ছে গ্যাস সিলিন্ডারটা ফেটে যায় বা লিক হয়, লিক হলে দেখা যাবে যে ওই যে গ্যাসের সিলিন্ডার থেকে যে গ্যাসগুলো বের হবে, ওই গ্যাসগুলো কি হবে, ওই গ্যাসগুলো হচ্ছে তোমার পুরা রুমের পুরো জায়গাটা সে কি করে ফেলবে, দখল করে ফেলবে। তার মানে তখন হচ্ছে তোমার ওই গ্যাসের আয়তন কি হয়ে যাবে, ওই গ্যাসের আয়তন পুরো রুমের আয়তনের সমান হয়ে যাবে। তার মানে হচ্ছে গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন নাই, তাকে যে পাত্রে রাখা হবে ঠিক সেই সেই পাত্রের পুরাটার আয়তন সে কি করে ফেলবে, দখল করে ফেলবে। এটাই হচ্ছে কথা, যে আকারও নাই এবং হচ্ছে ওর কি নাই, আয়তনও নাই। আচ্ছা, এরপরে কি ছিল, এরপরে ছিল এখানে, এটা ছিল এখানে নাকি বুঝলাম না, যাই হোক। এরপরে কি ছিল, এরপরে ছিল হচ্ছে কণার গতি তত্ত্ব। এটা তোমাকে আমি একটু আগে বলে দিয়ে এসেছি, গতি তত্ত্ব কাকে বলে। যদি আমি আবারও বলি, যে এখানে 2 রকমের শক্তি থাকবে, কয় রকমের শক্তি থাকবে, 2 রকমের শক্তি থাকবে। একটা হচ্ছে কি শক্তি, একটা হচ্ছে তোমার গতি শক্তি, এবং অন্যটা তোমার কি, আন্ত আণবিক আকর্ষণ শক্তি। কি বললাম, আন্ত আণবিক আকর্ষণ শক্তি। তো এখন এটা আমরা সবাই জানি, কঠিন পদার্থের ক্ষেত্রে গতিশক্তি সর্বোচ্চ সবচেয়ে কম, আর আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। তার মানে কোনো একটা পদার্থের গতিশক্তি এবং আকর্ষণ শক্তিটা জানলে আমি বুঝতে পারি সে কঠিন, তরল নাকি বায়বীয় অবস্থায় আছে। তো এই তত্ত্বকে কি বলা হয়, কণার বৈতত্ত্ব বলা হয়। এটা আমি একটু আগে পড়ে আসছি, এটা আমি না পড়ি। এরপরে ব্যাপন কি ছিল, ব্যাপনটা তোমাকে আমি একটু আগে বলে আসছি। সেটা হচ্ছে যে তোমার স্বতঃস্ফূর্ত, তোমাকে একটু আগে বলে আসলাম না, যেখানে যে স্বতঃস্ফূর্ত কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। স্বতঃস্ফূর্ত ভাবে ছড়াই পড়বে, কিভাবে, কোন দিকে ছড়াই পড়বে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার দিক থেকে, যেখানে লেখা আছে উচ্চ ঘনমাত্রার দিক থেকে কোন দিকে ছড়াই পড়বে, নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে হচ্ছে সে কি করবে, ছড়াই পড়বে। এটাকে আমরা কি বলি, ব্যাপন। তাহলে ব্যাপন আসলে কি, এটা আসলে একটা প্রক্রিয়া। এটা আসলে কি, এটা আসলে একটা প্রক্রিয়া। কেমন প্রক্রিয়া, কোনো কিছুর স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনমাত্রার দিক থেকে নিম্ন ঘনমাত্রার দিক হচ্ছে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। তো এখানে হচ্ছে তোমার পরীক্ষা আছে, এখানে একটা পরীক্ষা দিছে, এগুলো জাস্ট একটু ব্রেন দিলে তুমি বুঝতে পারবে, এগুলো তো বেশি কঠিন কিছু না। তো আমরা তাহলে কোথায় চলে আসি, আমরা হচ্ছে এখানে একটু কথা বলি। এখানে এখন আমরা একটু আগে একটা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে ব্যাপন হার, মনে আছে কিনা,
একটু আগে হচ্ছে আমরা ব্যাপন হারটা নিয়ে একটু কথা বলতেছিলাম যে ব্যাপন হার আসলে কাকে বলে। আমি কি বলছিলাম সহজ ভাষায়? সহজ ভাষায় আমি বলছিলাম ব্যাপন হার মানে হচ্ছে কত দ্রুত কি করতে পারে, কত দ্রুত হচ্ছে সে ছড়িয়ে পড়তে পারে, কত দ্রুত হচ্ছে কি সে কি করতে পারে, ছড়িয়ে পড়তে পারে। এটাকে কি বলে, এটাকে হচ্ছে তোমার ব্যাপন হার বলা হয়। এখন ধরো যদি এক্সাম্পল দিই, ধরো তুমি হচ্ছে চিকন, হ্যাঁ, তুমি হচ্ছে চিকন এবং তোমার বন্ধু বা বান্ধবী যেই হোক না কেন সে হচ্ছে মোটা, সে হচ্ছে মোটা। এখন তোমাদের যদি কি করতে বলে, ছড়িয়ে পড়তে বলে, ছড়িয়ে পড়তে মানে দৌড় দিতে বলে বা দূরে চলে যাইতে বলে, তখন হচ্ছে কে বেশি দূরে চলে যাইতে পারবে অল্প সময়ে? অবশ্যই যে চিকন মানে যার ভারটা কম সে কি করতে পারবে, দূরে চলে যাইতে পারবে বেশি। তো এখান থেকেই বলা যায় যে ব্যাপন হারটা নির্ভর করে কার উপরে, এই ব্যাপন হারটা নির্ভর করে হচ্ছে তোমার ভরের উপরে। যার ভরটা হচ্ছে তোমার কম, যার ভরটা হচ্ছে তোমার কম, তার ব্যাপনহারটা তোমার কি হয়, তার ব্যাপনহারটা তোমার হচ্ছে বেশি হয়। এটাই হচ্ছে কথা। মানে ভর যত কম হবে ব্যাপনহার তত বেশি হবে, কারণ ভর কম মানে কি, দ্রুত ছড়াই করতে পারবে। এটাই হচ্ছে কথা। তো আমাকে যদি বলে যে কোন একটা গ্যাসের ব্যাপনহার বের করো, ব্যাপনহারটা কি বেশি নাকি কম, কার বেশি কার কম, তো ব্যাপনহার বললেই তোমার কার কথা চিন্তা করতে হবে, ব্যাপনহার বললেই হচ্ছে তোমার ভরটার কথা চিন্তা করতে হবে যে কার ভরটা কম আর কার ভরটা বেশি। তুমি ভর বের করতে পারো আশা করি। ভর যদি দেখো যে যে গ্যাসের ভরটা কম সে গ্যাসের ব্যাপনহারটা বেশি, যে গ্যাসের ভরটা বেশি তার ব্যাপনহারটা হচ্ছে তোমার কম। এটাই হচ্ছে এখানে ব্যাপনহারের কনসেপ্ট। আচ্ছা, এটা গেল। এরপরে নিঃসরণ। নিঃসরণ নিয়ে তোমাকে আমি কথাবার্তা একটু আগেই বলে আসছি। দুইটা কথা মনে রাখতে হবে। একটা কথা হচ্ছে এখানে একটা ছিদ্র থাকতে হবে অবশ্যই, সেটা হচ্ছে তোমার সরু একটা ছিদ্র থাকতে হবে। এবং কোন দিক থেকে কোন দিকে বেরোবে গ্যাসগুলো, অবশ্যই উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে হচ্ছে গ্যাসগুলো বেরোবে। তো এখান থেকে দুটো জিনিস মনে রাখতে পারলেই হবে। এটা হচ্ছে কথা। ওকে, গেল এটা। এরপরে মোমবাতির প্রজ্বলন আর মোমবাতি তিন অবস্থা, এগুলো চাষের ইন্দ্রিয় তুমি বুঝতে পারবা। এরপরে গলন, স্ফোটন, এগুলো আমরা তোমার একটু আগেই বললাম। গলন হচ্ছে কি, একটা প্রক্রিয়া। স্ফোটন হচ্ছে কি, একটা প্রক্রিয়া। সিম্পল কথা। কিন্তু এখানে আরো দুইটি জিনিস আমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে গলনাঙ্ক। গলনাঙ্ক, আমি আবারও বলতেছি, গলনাঙ্ক। এই গলন ছিল কি, গলন ছিল একটা প্রক্রিয়া। আর গলনাঙ্ক কিন্তু কি, গলনাঙ্ক কিন্তু কোনো প্রক্রিয়া না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা তাপমাত্রা, এটা হচ্ছে একটা কি, তাপমাত্রা। তাহলে গলন হচ্ছে একটা প্রক্রিয়া আর গলনাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। একই কথা। একইভাবে স্ফুটন কি ছিল, একইভাবে স্ফুটন ছিল একটা প্রক্রিয়া। কিন্তু এখানে দেখার একটা কথা আছে, সেটা হচ্ছে কি কথা, স্ফুটনাঙ্ক। এটাকে কি বলা হয়, স্ফুটনাঙ্ক বলা হয়। তাহলে স্ফুটনাঙ্ক কি, এটা কিন্তু একটা প্রক্রিয়া না, এটা কিন্তু একটা কি, এটা কিন্তু একটা তাপমাত্রা। এখন এটা হচ্ছে এমন টাইপের একটা তাপমাত্রা। এখন কথা হচ্ছে কোন তাপমাত্রা। সিম্পল কথা, আমাদের গলন কি ছিল, গলন ছিল একটা প্রক্রিয়া। কি হওয়ার প্রক্রিয়া, কঠিন থেকে তরল হওয়ার প্রক্রিয়া। তাহলে গলনাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। কোন তাপমাত্রা, একদম এক্স্যাক্টলি যে তাপমাত্রায়, আমি আবারও বলতেছি, যে তাপমাত্রায় কোন একটা কঠিন বস্তু তরল হইতে শুরু করে ওই তাপমাত্রাকে কি বলা হয়, ওই তাপমাত্রাকেই হচ্ছে গলনাঙ্ক বলা হয়। যেমন যদি আমি বরফের কথা বলি, বরফ হচ্ছে কি করে, বরফ হচ্ছে তোমার এই যে 0°C তাপমাত্রায়, কি বললাম, 0°C তাপমাত্রায় হচ্ছে গলতে শুরু করে। যে জন্য এই 0°C তাপমাত্রাকে কি বলা হয়, বরফের গলনাঙ্ক বলা হয়। একই কথা স্ফুটনাঙ্ক কাকে বলে, এটাও একটা তাপমাত্রা। কোন তাপমাত্রা, যে তাপমাত্রায় কোন একটা তরল পদার্থ, কি বললাম, কোন একটা তরল পদার্থ কি হইতে শুরু করবে, গ্যাসীয় হইতে শুরু করবে। যেমন এই যে পানি হচ্ছে তরল অবস্থায় আছে, তো তাকে যখন তাপ দেওয়া হবে সে হচ্ছে ঠিক 100°C তাপমাত্রায়। কতটুকু তাপমাত্রায়, একদম ঠিক 100°C তাপমাত্রা হচ্ছে সে কি হইতে শুরু করবে, বাষ্প হইতে শুরু করবে। এই জন্য এই 100°C তাপমাত্রাকে আমরা কি বলবো, স্ফুটনাঙ্ক বলবো। আমি একটু আগেই বললাম এটা কিন্তু একটা তাপমাত্রা, ঠিক আছে। এখন এখানে আরো একটা প্রক্রিয়া আছে। আমরা এখানে গলন প্রক্রিয়া পড়লাম, স্ফুটন প্রক্রিয়া পড়লাম, আরো একটা প্রক্রিয়া এখানে আছে,